সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। জুলাই আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশে নানা ধরনের ষড়যন্ত্র নতুন করে শোনা যাচ্ছে। এর একটি ছিল বঙ্গভবন ঘেরাও করে এখনই রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করা, পরিস্থিতি করার চেষ্টা করা। সেটা পণ্ড হয়ে গেছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমার সবার প্রিয় একজন মানুষ, নাজমুল হাসান কলিমুল্লাহ। তার কাছে আমরা এই বিষয়গুলো জানতে চাইব। কলিমুল্লাহ ভাই, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে ফজলুল বারী ভাই, ঢাকা থেকে। জুলাইয়ের এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, অনেকদিন ধরে ছক কাটা হয়েছে দেশের বাইরে থেকে। পিনাকি ভট্টাচার্য ফ্রান্স প্রবাসী, বগুড়ার সন্তান। তিনি আপনার প্রথমে একটি স্ট্যাটাস হাজির করলেন ফেসবুকে যে আপনার আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। বঙ্গভবনে তার স্থলাভিষিক্ত হবেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঙ্গে আরো যে বিষয়গুলো ছড়ানো হলো, বার্তা, যে আপনার বিএনপির সেকেন্ড ইন কমান্ড তারেক জিয়া, তিনি প্রধান উপদেষ্টা হবেন, ডেপুটি প্রধান উপদেষ্টা হবেন ডক্টর শফিক জামাতের আমির, এবং পুরো উপদেষ্টা পরিষদ আপনার রদবদল করা হবে এবং সেখানে স্থান পাবেন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা জুলাই আগস্টের এই আন্দোলনে শরিক হয়েছিলেন। এবং এটা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হলো। আপনি তো জানেন, পিনাকি ভট্টাচার্য হাত পা নাচিয়ে, চোখ বড় বড় করে, আপনার ধমকের সুরে বগুড়ার আঞ্চলিক ভাষায় কর্তব্য নয় এই ধরনের ভাষা ব্যবহার করে তিনি রীতিমতো হুমকি দেন, ধমক দেন এবং যাকে ইচ্ছা তাকে আক্রমণ করে বসেন। এরই ধারাবাহিকতায় আমরা দেখলাম আমাদের সিনিয়র সাংবাদিক, আপনি ডেফিনেটলি চিনবেন, আজহার আলী সরকার, তিনি লাল আক্ষরে একটি স্ট্যাটাস দিলেন যে অচিরেই পরিবর্তন হতে চলেছে, বঙ্গভবন অভিমুখে আপনার এই পদযাত্রা আয়োজন করা হচ্ছে ইত্যাদি। এবং তার ফলাফল কি দাঁড়াবে? মহামান্য রাষ্ট্রপতিকে বিদায় নিতে হবে। বেশ কমাস আগে আজহার আলী সরকার তিনি বঙ্গভবনে গিয়ে একান্ত সাক্ষাৎকার ব্যবস্থা করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের সঙ্গে, এবং সেটি আবার পরে তিনি জানানো দিয়েছিলেন সবাইকে ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দিয়ে, যে তার মধ্যে মানে তার একটা অ্যাক্সেস আছে, সেটি জানান দেয়া, এবং সেই সঙ্গে এই যে আলাপচারিতা সেটি তাকে এনলাইটেন করেছে, এমনটি তিনি বলবার চেষ্টা করেছেন। এবং তার সূত্র ধরে এবার তিনি পিনাকির বক্তব্যের প্রেক্ষিতে স্ট্যাটাসটি হাজির করলেন। মজার ব্যাপার হচ্ছে, আজকে আবার তিনি আবার লাল আক্ষরে একটা স্ট্যাটাস দিয়ে জানান দিলেন যে আপাতত যারা এটার আয়োজক ছিলেন তারা সরে এসছেন, এটি আর কার্যকর করা হচ্ছে না পরিবর্তিত পরিস্থিতির কারণে। এর মধ্যে এটাকে ঘিরে আপনার নানান রকমের গোপন বার্তা, অনেকটা সামরিক কায়দায় যেভাবে ডেসপাচ হাজির করা হয়, রেস্ট্রিক্টেড বা গোপনীয় এই রকমের পৃষ্ঠা দুয়েকের মেমো হাজির করা হয়েছে, এবং সেটা ব্যাপকভাবে আপনার মানে যেটাকে ভাইরাল বলি আমরা, সেটি হয়েছে। এবং সেটি অনেককে উদ্বিগ্ন করেছে, অনেককে ভীত সন্ত্রস্ত করেছে যে দেশ বুঝি আবার আরেকটি সংকটে নিপতিত হতে চলেছে। ইতিমধ্যে আমাদের বিদায়ী মানে সর্বশেষ যে সংসদটি যেটি ভেঙে দেওয়া হয়েছে, সেই সংসদের স্পিকার, তাকে নিয়ে একটি আলোচনা বেশ জমে উঠেছে, যে তাকে ঘিরে হয়তো কিছু একটা ঘটতে চলেছে। তো এই যে স্পেকুলেশনের
যে কালচারটা গড়ে উঠেছে সেটি আহ, বাংলায় আমরা যেটাকে বলি গুজব সংস্কৃতি, সেটি পত্র পল্লবে বিকশিত হচ্ছে। এবং এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আপনার মাননীয় স্পিকার তিনি আহ, আশ্রয় নিয়েছেন সেনানিবাসে, এরকমের একটি আহ, বার্তা সবার মুখে মুখে, এবং তিনি প্রোটেক্টেড, এই বিষয়টাও জানান দেয়া হয়েছে বা হচ্ছে। তো ফলে এখন দেখতে হবে ফাইনালি কি দাঁড়াচ্ছে। আর এখানে দেশব্যাপী জুলাই 1 তারিখ থেকে নতুন যে রাজনৈতিক দলটি গঠন করেছেন ছাত্ররা বা সদ্য বিদায়ী ছাত্ররা, তারা নানান রকম মোবিলাইজেশন চেষ্টা করেছেন। আপনার পীরগাছায় গতকাল আপনার সার্জিস আলম তিনি 1010 মানুষ জড়ো করেছিলেন। তারপরে আফসাদ আব্দুল্লাহ, তারপর আপনার নাহিদ ইসলাম, যে যার মতো করে অ্যাক্টিভিজমে ব্যাপৃত আছেন। এবং গতকাল আপনার পুলিশ ব্যারিকেডের কারণে শেষ অব্দি যে ঘোষণাটি দেওয়া হয়েছিল যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজন তারা আপনার মানিক মিয়া অ্যাভিনিউতে এসে হাজির হবেন, সেটা আর হয়ে ওঠেনি। শাহবাগে এসে তারা আটকে যান। আর আপনার এই অ্যাক্টিভিজমের ধারা আজকেও জায়গায় জায়গায় আমরা খবর পাচ্ছি ঘটছে, এবং আগামীকাল শেষ অবধি কি দাঁড়ায় সেটাও এখন দেখবার বিষয়। পটিয়াতে আপনার পটিয়া থানাকে ঘিরে আরেকটি সংকট পরিব্যাপ্ত হচ্ছে। এখন সমস্যাটা হচ্ছে আপনি আইনের শাসন কায়েমের চেষ্টা যিনি দায়িত্বে আছেন যেই করবেন, তাকে ট্যাগিং এর একটা সংস্কৃতি চালু হয়েছে, যে আপনার মন মতো না হলে আপনি তাকে স্বৈরাচারের দোষর, সাবেক আমলে তিনি সুবিধাভোগী ইত্যাদি এই সমস্ত চলছে। এখন ধরুন আপনার 10 মাসের বেশি হয়ে গেছে। এটা কি রেস্ট অফ দ্য বাংলাদেশকে অনন্তকাল ধরে এই বিষয়ে দেখতে হবে? আমাদের শৃঙ্খলা ফিরে আসবে না? আমাদের স্যানিটি আর কখনোই কি ফিরবে না? দেখুন, আমরা যারা কথা বলি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের মতামত ব্যক্ত করি, তাদের উপর নানান রকমের চাপ সৃষ্টির একটা সিস্টেম্যাটিক কালচার শুরু হয়েছে। আপনার এশিয়ান এইজ বলে যে পত্রিকাটি, এটি আপনার ইংরেজি ব্রডশিটে বের হয়। এই পত্রিকাটির আমি ফাউন্ডার এডিটর ছিলাম, এবং এই পত্রিকার উপর নানান রকমের হয়রানিমূলক আচ্ছা যেটাকে আমরা বলি কার্যক্রম পরিচালনার চিন্তা ভাবনা চেষ্টা চলছে। দেশকাল বলে যে এই একই হাউসের বাংলা যে পত্রিকাটি, দুটি পত্রিকার সঙ্গেই কিন্তু আমি গোড়া থেকে যুক্ত অনারারি বেসিসে। তো খুব খেয়াল করছি যে নানান রকমের কায়দায় হিউমিলিয়েট করবার একটা চেষ্টা চলছে। এটির যিনি উদ্যোক্তা শোয়েব চৌধুরী, তিনি বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন। তার কন্যা চিকিৎসাতে সেখানে গিয়েছেন, তার স্ত্রী পেশায় চিকিৎসক। তো সেই কারণে নিবিড় ভাবে এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো এই তার অ্যাবসেন্সের সুযোগ নিয়ে নানান রকমের ইনভেন্ডো আবিষ্কারের চেষ্টা চলছে। বর্তমানে এশিয়ান এইজের যিনি সম্পাদনার দায়িত্ব পালন করছেন, আপনারা সবাই চেনেন সেলিম ওমরাও খান। ইলেকট্রনিক মিডিয়ায় উপস্থাপনার কারণে তার চেহারা সবার পরিচিত, এবং তিনি একসময় বিচিত্রেও কাজ করেছেন। এই সেলিম ওমরাও খানকেও নানানভাবে ইন্টিমিডেট করবার চেষ্টা চলছে। ইট ইজ আনফর্চুনেট। তো সেই জন্য আমরা প্রফেসর ইউনূসের এই শাসন আমলে আশা করেছিলাম যে সবাই মন খুলে লিখবে, মন খুলে বলবে। সেই জায়গাটায় একদম আইয়ুবী কায়দায় আপনার শেকল পরানোর একটা চেষ্টা হয়ে দাঁড়িয়েছে নর্ম। আপনার খেয়াল করে দেখেন, এই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি আনপ্রেসিডেন্টেড, আগে পরে কখনোই এর নজির নেই। এই অজুহাতে আপনার যাদের অ্যাক্রেডিটেশন কার্ড ছিল সবগুলো আপনার সাসপেন্ড করে দেওয়া হলো। তারপরে যেটি হলো, আপনার যারা ফ্রিল্যান্স
কার্ডের অধিকারী ছিলেন সেগুলো আর আলোর মুখ দেখলো না, এবং কায়দা করে আপনার অ্যাক্সেস সীমিত করবার একটা চেষ্টা চললো। কিন্তু যাদের এই তকমা নেই সাংবাদিকতা, তারা গভীর রাত পর্যন্ত কিন্তু ঠিকই আনাগোনা করছেন। আর আপনার এই যে এক ধরনের নতুন রকমের বৈষম্য এবং নব্য ফ্যাসিস্ট কায়দা, এই সব কিছুরই ইনোভেশন ঘটছে প্রফেসর ইউনূসের এই হুকুমতে। সেই জন্য আমার মনে হয় কথা বলা দরকার, বেশি করে কথা বলা দরকার, এবং এই বার্তা ছড়িয়ে দেওয়া দরকার। তা না হলে হুঁশ হয়তো ফিরবে না। আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়াটা জরুরি, কারণ নানান রকম ভাবে আপনার হয় মন্ত্রণালয়, না হলে জেলা প্রশাসকের অফিস, না হলে আপনার দুদকের মতো প্রতিষ্ঠানকে ব্যবহার করার চেষ্টা চলছে হাতিয়ার হিসেবে। এর অবসান হওয়াটা অবিলম্বে নিশ্চিত করাটা জরুরি। ধন্যবাদ। জনাব কলিমুল্লাহ, আপনি অনেকগুলো তথ্য সন্নিবেশ করলেন আমাদের সবার সামনে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা, নতুন প্রধান উপদেষ্টা বা নতুন প্রধানমন্ত্রী ডেপুটি নিয়োগ করা, এইসব বিষয়গুলা বিএনপি খুব স্বাভাবিকভাবে আমরা জানি, তারা নির্বাচনের পক্ষে সক্রিয়, নির্বাচনের মাধ্যমেই তারা কিছু পেতে চায়। খালেদা জিয়াকে যদি রাষ্ট্রপতিও করে তারা আগামীতে, নির্বাচনের পরে নিশ্চয় তারা সেটা করবে। আপনার কি মনে হয় এই পুরো কর্মকাণ্ডের কোথাও বিএনপির কোন রকম সায় আছে? ডেফিনেটলি না। এটা আসলে পিনাকির আপনার চিন্তা, এবং তার মুখে এক বগলে আরেক। মুখে শেখ ফরিদের মতো পানি তিনি প্রচার করছেন এই বিবেচনায় যে বিএনপিকে গুঠি মারে রাখা দরকার তার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে। মনের মধ্যে যেটি রেখে দিয়েছেন প্রস্তাব, সেটি হচ্ছে আমার দেশের সম্মানীয় সম্পাদক মাহমুদুর রহমানকে তিনি বঙ্গভবনে দেখতে চান। সেটি এখনো প্রকাশ করছেন না, সামনে হয়তো স্প্রেড দ্য ওয়ার্ড। তো সেই জন্য এই লুকোচুরির আশ্রয় নিচ্ছেন। আর তার একটা লেসপেন্সার বাহিনী আছে, তার অন্যতম হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত পার্সন নন গ্রাটা বলে স্বীকৃত মুস্তাফিজুর রহমান। তাকে দিয়ে তারাস্বরে আমাদের সশস্ত্র বাহিনী, মাননীয় সেনাপ্রধান এবং আমাদের মতো ব্যক্তিদের আপনার বুলিং করার একটা চেষ্টা চলছে, তারপরে ট্যাগিং করার চেষ্টা চলছে, তারপরে সেই সাথে আপনার যেটাকে স্মিয়ার ক্যাম্পেইন বলে তা কার্যকর করার কনসার্টেড একটা অ্যাটেম্প্ট আমরা লক্ষ্য করছি। এটি আমি মনে করি ইট কাইন্ড অফ ক্রিমিনাল অফেন্স। এই যে ইন্টিমিডেট করবার যে চেষ্টা, এটা কখনোই প্রত্যাশিত হতে পারে না। এবং ফ্রান্সের মতো জায়গায় বসে, যেটা কালচারাল ক্যাপিটাল অফ ইউরোপ বলি আমরা, সেই দেশে বসে রাজনৈতিক আশ্রয় সুবাদে এই কাণ্ডগুলো তিনি করছেন। এবং তার মনের মতো সরকার কিন্তু এখন ক্ষমতায়। তিনি বাইরে থেকে অদৃশ্য ভাবে আপনার এই সরকার পরিচালনায় অঙ্গুলি হেলন করছেন, এবং তার কথায় সরকার উঠছে বসছে। তো সেই লোককে তো আর আপনার ফ্রান্সে রেখে দেবার কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না। এক। আর দ্বিতীয়ত আপনার জলের গান যে ব্যান্ডটি আছে, এটির যিনি প্রধান, তিনি যেখানে বসবাস করতেন ৩২ নম্বর রোডে, যেই বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো তিনি এসেছিলেন তার গান উপভোগ করতে, সেই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তিনি বাধ্য হয়ে প্রাণ ভয়ে সপরিবারে আশ্রয় নিয়েছেন, রাজনৈতিক আশ্রয় নিয়েছেন ফ্রান্সে। তো যাকে প্রেসিডেন্ট ম্যাক্রো চেনেন এবং যাকে জীবন বাঁচাতে ফ্রান্সে আশ্রয় নিতে হয়েছে, আর এই ধরনের ব্যক্তিবর্গের জীবনের হুমকি স্বরূপ যে ব্যক্তি অবস্থান করছেন, এটা তো আসলে রিকনসাইল করা মুশকিল। তো সেই জন্যে যারা আপনারা দেশের বাইরে আছেন, আপনাদের উচিত হবে ফ্রান্স সরকারের কাছে আবেদন করা যে এই বিষয়টি পুনর্বিবেচনার জন্য।
আমরা ধন্যবাদ। যারা একটু খোঁজ খবর রাখার চেষ্টা করি, আমরা মনে হয় সবসময় জানার চেষ্টা করি যেটা সেনাবাহিনী বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রপতি এবং স্পিকার এই দুটো প্রতিষ্ঠানকে তারা রক্ষা করে চলেছে। এই প্রতিষ্ঠান দুটোকে তারা ভবিষ্যতে হয়তো কোনো প্ল্যানও আছে তাদের। রাষ্ট্রপতি আপনি কি মনে করেন জুলাই ঘোষণা পরপর কোনো একটা পরিস্থিতি হতে পারে রাষ্ট্রপতিকে অপসারণের? দেখুন, মহামান্য রাষ্ট্রপতি 3 বাহিনী প্রধান, তিনি রাষ্ট্রের প্রতীক, ফার্স্ট ম্যান অফ দ্য কান্ট্রি। তাকে কোন বিবেচনায় আপনি অপসারণ করবেন? পার্লামেন্ট তো নেই। পার্লামেন্টারি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি কিন্তু মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং আহ, তিনি যখন নির্বাচিত হন তখন এটা নিয়ে আমি সবচেয়ে বেশি হইচই করেছিলাম, যেহেতু তিনি দুদকের কমিশনার ছিলেন এবং দুদকের আইন অনুসারে তিনি কোনো লাভজনক পদে ভবিষ্যতে মোতায়েন হতে পারেন না। কিন্তু আমাকে আহ নির্বাচন কমিশন থেকে বলা হলো যেহেতু এটা ইলেক্টেড পোস্ট, সেই জন্য এটাকে লাভজনক পোস্ট বলা যাবে না। তখন আমি ক্ষান্ত হলাম। তো সেই জন্য আপনার এই বিষয়গুলো নিয়ে আসলে পাবলিক স্ফিয়ারে কথা বলা জরুরি। যে কেউ তার টেনিয়র শেষ হওয়ার আগে আপনি তাকে হ্যাকেল করার চেষ্টা করবেন, তাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করবেন, তার হামলে পড়ার ঘোষণা দেবেন, নো। একটা সিভিল কালচারের মধ্যে এটা পড়ে না, সিভিলিটির বাইরে। আপনার এই যে রাস্টিক অ্যাটিচিউড, এটা পরিত্যাজ্য। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা যায় রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ এই দুজন কিন্তু তাদের মেয়াদ শেষ করেছেন কিন্তু তারা। আমি দুজনকেই ব্যক্তিগতভাবে চিনতাম। মহামান্য রাষ্ট্রপতি হিসেবে যখন দায়িত্ব পালন করছিলেন আব্দুর রহমান বিশ্বাস, তার সঙ্গে আমি বঙ্গভবনে আনুষ্ঠানিক বৈঠক করেছি। এবং এমন একটি সময় যখন পুরো বঙ্গভবন ট্যাঙ্ক দিয়ে ঘেরাও করা ছিল এবং জেনারেল নাসিমের এই ব্যর্থ কুদিতা অবসানের পরপর আমার শ্বশুর মহোদয়ের ক্যাবিনেট কলিগ ছিলেন প্রথম অন্তর্বর্তী সরকারে জাস্টিস শাহাবুদ্দিনের প্রফেসর ইয়াজউদ্দিন। তিনি আমার জ্যেষ্ঠ সহকর্মীও বটেন। শ্বশুর মহোদয়ের নামটা শেয়ার যে করেন উনি কিভাবে? চৌধুরী আমিনুল হক। তিনি আপনার এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, সাবেক সচিব ছিলেন এবং সেখান থেকে তার টেনিয়র তখনও বাকি ছিল, পদত্যাগ করে আপনার মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের আহ্বানে সাড়া দিয়ে তিনি ক্যাবিনেটে যুক্ত হয়েছিলেন। এখন সেই সুবাদে আমার বিয়ের সময় যেহেতু তার দেশের বাড়ি মুন্সিগঞ্জে এবং আমার শ্বশুর বাড়িও মুন্সিগঞ্জে, সেই জন্যে আরো বেশি পরিমাণে আদর এবং স্নেহ তার কাছ থেকে লাভ করেছি। সেই জন্যই আমি বলবো যে এই যে দুইজন ব্যক্তি তাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারলেন, সেই ধারাবাহিকতাটা সবসময় থাকাটা ভালো। কারণ সরকার আসবে যাবে, রাষ্ট্রাচারের অংশ হিসেবে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসেবে তার যে ডিউটি সেটি তিনি পালন করবেন এবং সেটি নর্মের মধ্যে থাকবে, এটাই প্রত্যাশিত। ধন্যবাদ। যেখানে ছাত্ররা বিশেষ করে এনসিপির ঘোষণা যেটা আছে, এনসিপি নেতারা কথা কথা বলেন তারা ক্ষমতা থেকে একজনকে বিদায় করেছেন আরেকজনকে বসানোর জন্য না। খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করতে গেলে তাদের প্রতিক্রিয়া কি হতে পারে? ডেফিনেটলি তারা আসলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার একটা পদ্ধতি হয়তো অবলম্বন করবেন। আর পিনাকির অঙ্গুলি হেলনে অনেকেই কিন্তু আপনার ওঠেন বসেন এবং এর প্রভাব সর্বব্যাপী। সেই কারণে আসলে দেখতে হবে শেষ অব্দি পিনাকি তার মনে যে চিন্তাটা আছে মাহমুদুর রহমানের নাম হাজির করলে কি প্রতিক্রিয়া হয় সেটা সময়ই বলে দেবে। ধন্যবাদ।
জুলাইয়ের সামনের দিনগুলোতে যে কয়েকটা দিবস ঘোষণা করা হয়েছে, এই ঘোষণাগুলোকে কেন্দ্র করে কি প্রতিক্রিয়া দেখেন সমাজে আপনি? সবাই উদ্বিগ্ন যে আপনার শেষ অবধি কি দাঁড়ায়, কারণ নানান রকমের ঘোষণা তো ইতিমধ্যে দেয়া আছে। আপনার মাস্টার মাইন্ড বলে পরিচিত মেটিকুলাস ডিজাইনের যিনি প্রাণ ভ্রমর মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম ইতিমধ্যে তো জানান দিয়েছেন একদম তার ভেরিফাইড ফেসবুক পেজে যে একটি গৃহযুদ্ধ তিনি আশঙ্কা করছেন। এখন গৃহযুদ্ধের খামির প্রায় প্রস্তুত। সেই চিন্তা থেকে আপনার যদি পরিস্থিতি ঘোলাটে হয়ে দাঁড়ায়, তাহলে এর কনসিকুয়েন্স তো সমগ্র দেশবাসীকেই ভোগ করতে হবে। গৃহযুদ্ধের প্রচুর ব্যাপারটা প্রচুর 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 অস্ত্র গোলা বারুদ কিন্তু এট লার্জ বিদ্যমান। আমি আমার সৌভাগ্য হয়েছিল আপনার সেফার ওয়ার্ল্ড নামে লন্ডন ভিত্তিক একটি অর্গানাইজেশনের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে জরিপ কার্যক্রম পরিচালনা করবার কি পরিমাণ ইললিগাল স্মল আর্মস মানুষের হাতে আছে। এবং তখন যখন এই জরিপ কার্যক্রমটি পরিচালনা করছিলাম, তখন 111 সরকার ক্ষমতায়, এবং আমাদের মনে হয়েছিল যে যে ফাইন্ডিংটা সেটা একজন বিজ্ঞ ব্যক্তির সঙ্গে শেয়ার করা দরকার। তৎকালীন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত মহোদয়কে আমরা সেটা শেয়ার করি, এবং তিনি আমাদের পরামর্শ দিলেন এটি পাবলিক না করবার জন্য সেই সময়। এবং সেখানে আমাদের সেই জরিপ অনুসারে তখনও ধরুন 2007-08 সময় আপনার 5 লাখেরও বেশি ইলিগাল স্মল আর্মস প্রলিফারেটেড ছিল অল ওভার দ্য কান্ট্রি। হিলে তো ছিলই। তো ফলে তার অবশেষ তো আছে। তার পাশাপাশি এই জুলাই অগস্ট এই সময়টার সুযোগ নিয়ে প্রচুর অস্ত্র লুট হয়েছে জেলখানা থেকে, তারপরে থানাগুলো থেকে, এমনকি গণভবন থেকে। তো ফলে এর 50%ও রিকভার হয়নি বলে শোনা যায়। তো চিন্তা করে দেখুন, লাখ পাঁচেক সঙ্গে আবার এই নতুন অস্ত্র। আবার অসমর্থিত সূত্রে যেটা জানা যায় সেটি হচ্ছে পাকিস্তান থেকে যে জাহাজগুলো এসেছিল তার মাধ্যমেও আপনার নানান রকমের লজিস্টিক্স ফ্রেশ চালান আপনার প্রবেশ করেছে দেশে, যেটি আমি নিশ্চিত করে বলতে পারবো না, তবে এরকমের এনুয়েন্ডো শোনা যায়। তো সব মিলিয়ে আপনার বারুদ একদম তেতে আছে, এবং জাস্ট স্পার্কটা দরকার। তারপরে দেখবেন যে বেহাল অবস্থার মধ্যে নিপতিত হব আমরা, এরকম আশঙ্কাও অনেকে করছে। উপদেষ্টার বেগে একটা ম্যাগজিন পাওয়ার পরে অস্ত্র আলোচনাটা খুব সামনে চলে এসেছে। এই এই অস্ত্রটা উনি যে লাইসেন্স অস্ত্র কথা বলছেন, সেটা কি রিভলভার না AK-47? দেখুন, আমার নিজের লাইসেন্স আছে। আমি যেহেতু কমিশন অফিসার এবং সাব মেশিন গান পর্যন্ত চালনা করার প্রশিক্ষণ পেয়েছি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে, সুতরাং অস্ত্র নড়াচড়া, খোলা জোড়া দেওয়া এবং ব্যবহারের প্রত্যক্ষ আপনার প্রশিক্ষণ আমার আছে। সেই সুবাদে আমি জানি যে একজন ব্যক্তি লাইসেন্স পেতে পারেন পিস্তল এবং রাইফেল কিংবা শর্ট গানের, কিন্তু AK-47 বা এই ধরনের আপনার 7.62 অটোমেটিক রাইফেল, এগুলোর লাইসেন্স দেওয়ার কোনো দস্তুর নেই। এবং মজার ব্যাপার হচ্ছে, এই ধরনের বক্তব্য বলবার চেষ্টা করাতে আমাদের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন তখন মাত্র শপথ গ্রহণ করেছেন, 4 দিনের মাথায় স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তাকে হোঁচট খেতে হয়েছে, তার দপ্তর বদল করতে হয়েছে, নতুন পোর্টফোলিওতে গেছেন, তারপর আবারও পরিবর্তিত হয়েছে। মানে আপনি এখানে বেয়ারা সত্যি কথা বলে ফেস দ্য মিউজিক, যেটা আমার ক্ষেত্রেও করবার চেষ্টা হয়েছে। আপনার এই যে দুদক নামক একটি প্রতিষ্ঠান যেটি মিডিয়া ট্রায়ালে পারদর্শী, তাদেরকে অ্যাক্টিভেট করা হয়েছে, মানে স্টিগমাটাইজ করবার জন্য
আমার কথাবার্তা যাতে মানুষ মিশ্রভাবে গ্রহণ করেন সেই জন্য, মানে মূল মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে ট্রান্সপারেন্সির কালচারটা আমরা চালু করতে চাই, আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাই সকল তথ্যের সঙ্গে, রাইট টু ইনফরমেশন, সেই জায়গাটায় এক বোতল মানে এক দোয়াত কালি ঢেলে দেওয়ার মতো কাজে ব্যবহার করা হচ্ছে দুদকের মতো প্রতিষ্ঠানকে। আমাদের দুর্ভাগ্য এবং দুঃখের বিষয় যে জনগণের করের টাকায় এই আপনার প্রতিষ্ঠানটি আমরা গড়ে তুলেছি। প্রথমে ব্যুরো ছিল, তারপরে শুরুতে আমাদেরই সহকর্মী, জ্যেষ্ঠ সহকর্মী সাবেক মাননীয় উপাচার্য মনিরুজ্জামান মিয়ার হাত ধরে কিন্তু এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। তখন থেকেই ঝামেলা চলছিল এবং ক্রমে বারে বারে নতুন নতুন মুখগুলো আমরা দেখতে পাচ্ছি। একজন চেয়ারম্যান, দুজন কমিশনার, একজন জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে, একজন সেনা ব্যাকগ্রাউন্ড থেকে, একজন সিভিল সার্ভিসের ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। কিন্তু আপনার এই যে মিডিয়া ট্রায়ালের যে কালচার, মানে সেটা অনেকটা ওই পিনাকি ভট্টাচার্যের স্টাইলের। আপনি পিল্লি চমকে দেওয়ার মতো একটা প্রেস কনফারেন্স করবেন, জনমনে একটা রীতিমতো ইলেকট্রিক ওয়েভের মতো শক কালচার চালু করার চেষ্টা করবেন এবং আপনার এই বিটে যারা সাংবাদিকরা আছেন তাদেরকে একতরফা ভাবে নিজেদের মতো করে বক্তব্য হাজির করে আপনার তাদেরকে ব্যবহার করবার চেষ্টা করবেন। এই কালচারে দুদক সিদ্ধহস্ত হয়ে গেছে। এর অবসান অত্যাবশ্যক এবং জরুরি। জনগণের করের টাকায় এই রকমের আপনার স্টিগমেটাইজ করবার, তারপরে আপনার ইন্টিমিডেট করবার, প্রভোগ করবার যে কালচার ইনস্টিটিউশনালাইজ করা হচ্ছে, এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই কাম্য হতে পারে না। জনাব কলিমুল্লাহ, ও সবাই বিদেশে যান, বিদেশে যাওয়ার সময় হাত ব্যাগে কি কি থাকে সবাই জানেন। পাসপোর্ট, টিকেট, বোর্ডিং কার্ড বা তার ফোন, ল্যাপটপ এগুলো থাকতে পারে এবং সবার মাথায় থাকে এটার ওজন যাতে নির্ধারিত ওজনের বেশি না হয়ে যায়, এটা সবার মাঝে থাকে। ঢাকায় বিমানবন্দরে, কেন্দ্রীয় বিমানবন্দরে দুটো স্তর শেষে থার্ড স্তরে গিয়ে, তৃতীয় স্তরে গিয়ে ধরা পড়লো উপদেষ্টার ব্যাগে একটা ম্যাগজিন। সেটা সেটা দরকার ছিল ওই কর্মকর্তা সাথে সাথে এটা জব্দ করা, সেটা না করে সেটাকে কিন্তু অন্য একজনের হাতে হস্তান্তর করা হলো, সেটা চলে গেলেন। এই বিষয়টা শুধু দেশের বাইরের জন্য না, দেশে যখন একটা মানুষ বিমান ব্যবহার করেন, বিমানবন্দর ব্যবহার করেন, কোনো অবস্থাতে এই জিনিসটা, অস্ত্র জাতীয় কোনো জিনিসটা তিনি বহন করতে পারেন না। সেটা এই যে ধামাচাপা দেওয়ার, আরো ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের অস্ত্র আইনটাই জানেন না। উনি বললে স্বীকার করলেন জিনিসটা আইনে কি আছে, এটা কি 30 বছরের নিচে কি নেওয়া যায় না, উনি স্বীকার করলেন। কিন্তু এরপরে এটা কোথায় এন্ডিংটা কোথায়? এটা দেখুন, আপনার যিনি একজন বেসামরিক নাগরিক, তার বয়স অবশ্যই 30 বা ততোধিক হতে হবে, নির্দিষ্ট ইনকাম ট্যাক্স ব্র্যাকেটের মানুষ তাকে হতে হবে এবং এর প্রোটোকল গুলো তাকে জানতে হবে। কোনো অবস্থায় তিনি এই অস্ত্র কিংবা অস্ত্র সংশ্লিষ্ট গোলা বারুদ কারো কাছে হস্তান্তর করতে পারবেন না, তিনি যেই হন। যেমন ধরুন, আমার যদি শর্টগান কিংবা পিস্তল, আমি আমার ড্রাইভার কিংবা আমার সঙ্গে যিনি সার্বিক দায়িত্ব পালন করবেন এরকম কেউ থাকেন, তার হাতে আমি যদি হস্তান্তর করি, পুরো কাজটাই কিন্তু বেআইনি কাজ করে ফেললাম আমি। কাউকে ব্র্যান্ডাইজও করা যাবে না অস্ত্র। আপনি এটি এমন ভাবে রাখবেন যাতে কেউ ভীত সন্ত্রস্ত না হন এই অস্ত্র দেখে বা গোলা বারুদ দেখে। অনেকগুলো প্রোটোকল কিন্তু মানতে হয়। আমার পরিষ্কার খেয়াল আছে, আপনার এই ঘটনাটির আগে 21শে টেলিভিশনের স্বত্বাধিকারী সালাম সাহেব, তিনি মুম্বাইতে আটক হয়েছিলেন, তার পকেটে পিস্তলের গুলি ছিল। এই কারণে ডক্টর কনক সারোয়ার তখন আপনার ইটিভিতে কাজ করেন, আমার স্নেহভাজন। তিনি আমাকে যোগাযোগ করলেন যে এই অবস্থায় কি করণীয়। আমি বললাম, ডিপ্লোম্যাটিক চ্যানেলে আপনি খোঁজ খবর করেন, এটা অনিচ্ছাকৃত ভাবে হয়তো ঘটনাটি ঘটেছে, কারণ অস্ত্র নেই, গুলি আছে, আর এই গুলি দিয়ে করবেন কি তিনি।
মানে গুলি তো অস্ত্র ছাড়া ব্যবহার করা যাবে না। সুতরাং নানান ভাবে বিষয়টাকে ব্যাখ্যা করে পারসুয়েট করে শেষ পর্যন্ত সালাম সাহেবকে মুক্ত করা গিয়েছিল আপনার মুম্বাইয়ের মতো জায়গা থেকে, এয়ারপোর্ট থেকে। আমার জানা মতে দ্বিতীয় এই ঘটনা ঘটলো। সালাম সাহেব তো প্রাইভেট ইন্ডিভিজুয়াল, মন্ত্রীর পদমর্যাদায় তিনি ছিলেন না। তো এখানে আপনার যেহেতু মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা এবং সেই অর্থে 27 বছর বয়স যার, তিনি তো অনেকগুলো ব্যত্যয় ঘটিয়ে ফেলেছেন। তার শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে তো চলবে না, এর দায় নিয়ে কোনো সভ্য দেশ হলে মানে তাতে কিন্তু পদত্যাগ করতে হতো। সেই নজিরও তো আমরা স্থাপন করতে দেখছি না। প্রফেসর ইউনুস যাদের নিয়ে ঘর সংসার শুরু করেছেন, তাদের মধ্যে একমাত্র হাসান আরিফ মৃত্যুবরণ করে আল্লাহর কাছে চলে গেছেন। আর এখানে আরেকজন প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োজিত আমাদেরই সম্প্রদায়ের মানুষ, শিক্ষক, তিনি পদত্যাগ করেছিলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে। আর আপনার এই নাহিদ ইসলাম তার আশীর্বাদ নিয়ে, তার সঙ্গে আলিঙ্গনা পাশে আবদ্ধ হয়ে আপনার তার উপ প্রেস সচিব কর্তৃক ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হয়ে তিনি পদত্যাগ করেছেন। এছাড়া আর কোনো নজির নেই। যে উপদেষ্টা গৃহযুদ্ধের কথা বলেছিলেন, অনেক দিন তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আপনারা কি তার তৎপরতা টের পান? তিনি হঠাৎ খুব বিশেষ করে আমি একটা কয়েনেজ ব্যবহার করেছিলাম, এটি ব্যবহার করতাম আমরা প্রয়াত সঞ্জিত সেন গুপ্তের নিরিখে, যে উজিরে খামোখা, দপ্তরবিহীন মন্ত্রী। এটা পাকিস্তানি আমলের একটা আপনার ট্রল বলতে পারেন। তা আমি এই টাইটেলটি প্রদান করেছিলাম তাকে, এবং আমাকে কোট করে অনেকেই পরে ব্যবহার করেছেন। আপনার অনেকগুলো মানে দপ্তরবিহীন ছিলেন তিনি, সকল দপ্তরই তার করায়ত্ত ছিল। তো পরে তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিজেকে নিয়োজিত করলেন নাহিদ মহোদয় এই মন্ত্রণালয় ত্যাগ করার পরে। পত্রিকায় তিনি 11,000 টাকার একটা বেতনের চাকরি পান নাই, কিন্তু মানে 11,000 টাকা চলতে পারবেন না, চাকরিটা উনি নেন নাই। তিনি কিন্তু সমস্ত মিডিয়ার দণ্ডমুণ্ডের কর্তা। আপনারও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব তার, কিন্তু আপনার বিরুদ্ধে দুদক সক্রিয় হয়েছে। এখন হুকুমতে ইউনুসে আরো অনেক কিছু হয়তো আমাদের দেখতে হবে। আপনি একটা ব্যবহার করেছেন, একটা টার্ম ব্যবহার করেছেন, সবকিছু তাতিয়ে আছে, গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তাতিয়ে আছে। খুব তাড়াতাড়ি গৃহযুদ্ধ দেখতে পান, না একটা মিলমিশ হয়ে যাবে? আমি অবাক হব না, কারণ তেল আর জল কখনো মিশ খায় না। বলা সহজ শিলা জলে ভাসে, কিন্তু শেষ অবধি সেটি ডুবে যায়। মার্কিন পররাষ্ট্র সচিব, ফরেন সেক্রেটারি, তিনি ফোন করায় কি সরকার নিরাপদ বোধ করছে? মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আসলে নিশ্চিত করে বলার মতো কেউ নেই যে আসলে কি বলেছেন, কি কথোপকথন হয়েছে বিটুইন দেম। সুতরাং এটি যতক্ষণ পর্যন্ত পাবলিকলি অ্যাকনলেজ না করা হচ্ছে, ডিটেইল আউট না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নানান স্পেকুলেশন থাকবেই। যারা প্রফেসর ইউনুসকে পছন্দ করেন না, তারা বার্তাটা এমন ভাবে নিয়েছেন যে তাকে বলা হয়েছে আপনি ব্যাগ গুছিয়ে নিন, আপনার ইস্কান্দর মির্জার মতো এরোপ্লেন ধরবার জন্য প্রস্তুত থাকেন। আবার যারা তাকে পছন্দ করেন তারা বলছেন যে না, তাকে অ্যাসিওর করা হয়েছে আমেরিকান ডিপ স্টেট চায় তিনি সেই ঈদের জামাতের মুসল্লিদের দাবির মতো 2029 পর্যন্ত বা 30 পর্যন্ত ক্লিং অন করে থাকেন। এখন সময়ই বলে দেবে আলটিমেটলি কোন বার্তাটি আসলে এসছে। রাষ্ট্রপতি নানাভাবে একটা কোণঠাসা ব্যক্তি এখন। তিনি চুপ চুপ করে আছেন, তিনি কোনো কথা বলছেন না।
আপনার কি পরামর্শ? তার কি নিজের থেকে সরে যাওয়া উচিত, ওইখানে অটল থাকা উচিত? আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু তিনি রাষ্ট্রের প্রতীক, রাষ্ট্রাচার বজায় রেখে তার পুরো মেয়াদ পর্যন্ত তার সেটি পূর্ণ করা উচিত, এবং পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত তাকে অন্তত এটি জনস্বার্থে, রাষ্ট্রের স্বার্থে বজায় রাখতে হবে, এবং আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী যে কোনো মূল্যে তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। আমরা অনেকগুলো প্রশ্নের জবাব পেলাম আপনার মাধ্যমে। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।